সকালবেলা ঘুমিয়ে আছে আর্মি অফিসার জয় ও তার পাশে তার ছোট্ট সোনা ঘুমিয়ে আছে। তার নাম হলো রীতি। বয়স মাত্র 3 বছর। এখনো ভালোভাবে কথা বলতে পারে না রীতি। জয় তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। তখন জয়ের কলিজার টুকরো লিয়া এসে জয়কে ডাকতে থাকে। লিয়া হলো জয়ের ওয়াইফ। 4 বছর হয়েছে। লিয়া এসে প্রথমে জয়ের কপালে একটা চুমু দিয়ে ডাকতে থাকে আস্তে। জয় লিয়ার ডাকে ঘুম থেকে উঠে পড়ে। জয় ওঠার পরে লিয়া জয়কে কফি দেয় আর সে রীতির ঘুম ভাঙিয়ে নেয় খুব সতর্কভাবে, ছোট বাচ্চা তাই। জয় কফি খেতে খেতে লিয়াকে বলে, ঠিক আছে। না বাবা, এখনো যাইনি, আছে। তুমি তো আজকে ট্রেনিং এ যাবে, তাই তোমার সাথে দেখা করে যাবে। জয় কফি শেষ করে রীতিকে কোলে নিয়ে লিহা সহ নিচে নেমে আসে। তাদের বাড়িটা দোতলা। জয় আর লিয়ার রুম দোতলায়। নামতে নামতে পরিচয় দিয়ে নেই, আমি নিজেই জয় হাসান, এই গল্পের লেখক। পরিচয় এখন দেওয়া যাবে না, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন সবকিছু। তবে একটা কথা, জয় হাসান একজন অবহেলিত ছেলে, বর্তমানে আর্মি অফিসার। গল্পে আসা যাক। সোফায় বসে বসে পেপার পড়ছে। রাসেল সাহেব হলো লিয়ার বাবা। জয়ও বাবাই ডাকে রাসেল সাহেবকে। জয়ের সাথে লিয়ার বিয়ে হওয়ার আগে থেকেই। লিয়ার মা নেই, মা ছোটবেলায় মারা যায়। তারপর রাসেল সাহেব আর বিয়ে করেননি। তিনি ভাবেন যদি লিয়াকে তার নতুন মা কষ্ট দেয়, সে থাকবে অফিসে, এইদিকে তার মেয়েকে যদি কষ্ট দেয় তার নতুন মা, তাহলে তো রাসেল সাহেব দেখবে না। তাই আর বিয়ে করেননি রাসেল সাহেব। লিয়ার মা যখন মারা যায় তখন লিয়ার বয়স ছিল 5 বছর। লিয়ার মা মারা যাবার পরে রাসেল সাহেব লিয়াকে কখনো মায়ের অভাব বুঝতে দেয় নাই। তিনি অফিসে যাওয়ার সময় লিয়াকেও সাথে করে নিয়ে যেতেন। তারপর খুব যত্ন করে লিয়াকে তিনি বড় করেছেন। সেসব কথা বাদ দিয়ে আমরা কাজের কথায় আসি। সেসব কথা না জানলেও চলবে। জয় নিচে নেমে রাসেল সাহেব বাবা, রাসেল সাহেবের পাশে বসে ভালো আছি। লিয়া বলল আমার সাথে নাকি দেখা করে তারপর তুমি অফিসে যাবে। তুমি তো ট্রেনিং এ যাইতেছো, তো কতদিনের বাবা, ট্রেনিং এ তো 15 দিন হবে, আর যাওয়া আসা মিলিয়ে আরো 2 দিন লাগবে। গ্রামে তো তাই আর কি। তো এটা কোন জেলায় হবে ট্রেনিং? আমি বলতে পারবো না। আমার বন্ধু সিয়ামকে বলেছি সে যেন সবকিছু ঠিকঠাক করে রাখে। সিয়াম হলো জয়ের বন্ধু আর জয়ের সহকর্মী। জয় আর সিয়াম একসাথেই আর্মিতে যোগ দিয়েছে, সেখান থেকেই। আর জয় যে এখন ট্রেনিং এ যাবে ওটার দায়িত্ব পড়েছে জয় আর সিয়ামের উপর। তারা 20 জন সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য গ্রামে নিয়ে যাবে, কিন্তু কোথায় ট্রেনিং এ যাবে তা জয় এখনো জানে না, জানার চেষ্টা করে না। সিয়াম সব জানে। জয় আর সিয়াম তাদের টিম নিয়ে তাঁবু বানিয়ে থাকবে গ্রামে। জয় আর রাসেল সাহেব কথা বলতে, তখন রীতি জয়কে আব্বু আব্বু, আমি যাবো তোমার সাথে। না শোনা, তুমি ওখানে যেতে পারবে না। তুমি তোমার নানা ভাইয়ের সাথে ঘুরতে যেও বিকেলে। রীতির মাথায় হাত বুলিয়ে দিতে। হে নানু ভাই, তোমাকে আর তোমার আম্মুকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তখন লিয়া সবাইকে ডাক দিয়ে বলে, সবাই নাস্তা করতে। আসতেছি, তুমি সব রেডি করে রাখো মা। সব রেডি করে রেখেছি, এখন আসো তো, না হলে জয়েরও দেরি হয়ে যাবে। তারপর রাসেল সাহেব আর জয় রীতিকে নিয়ে চলে যায় নাস্তার টেবিলে। সেখানে যেয়ে সবাই মিলে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে জয় রাসেল সাহেবকে বলে, বাবা, আজকে কি অফিসে না গেলে হয় না? আজকে না হয় অফিসে যেও না। আমি তো এখন বের হয়ে চলে যাব, তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি বের হওয়ার পরে ওদেরকে নিয়ে আমি ঘুরতে যাব।
জয় কিছু সময় রাসেল সাহেবের সাথে কথা বলে তার রুমে চলে আসে। জয়ের সাথে লিয়াও আসে। এসেই জয়কে বলে, এতদিন থাকতে হবে তোমাকে, আরো আগে আসতে পারবে না। কি বলো তুমি? আর আজকে তো নতুন না, আমায় তো বছরের 2 থেকে 3 বার এমন ট্রেনিং এর জন্য বাইরে যেতেই হয়। ঠিক আছে, তুমি সাবধানে থাকবে কিন্তু। কেন এই অসুন্দর ছেলেটাকে এত ভালোবাসো তুমি? আমি বুঝলাম না কিছু। জয়ের গায়ের রং কালো, তবে একদম বেশি কালো না। জয়কে তেমন একটা ভালো লাগে না, কিন্তু জয়ের মনটা খুব ভালো, তাই তো লিয়া জয়কে এত ভালোবাসে। লিয়া তার নিজের চাইতে বেশি জয়কে ভালোবাসে। লিয়া দেখতে একদম উড়ির মতো সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে, কিন্তু লিয়া শুধু জয়ের জন্য পাগল। লিয়া জয়ের কথা শুনে বলে, মানুষের রূপ দেখে ভালোবাসতে নেই, এটা আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই বলে এসেছে। আমিও বাবার কথা সবসময় মেনে এসেছি। আমি তোমার রূপ দেখে ভালোবাসি না, তোমার মন দেখে ভালোবেসেছি। বুঝলাম পাগলি, এখন ছাড়ো, আমার তো রেডি হতে হবে, তাই না? লিয়ার কপালে একটা চুমু দিয়ে বললাম। লিয়া মুচকি হেসে জয়কে ছেড়ে দেয়। জয় রেডি হয়ে নেয়। কালো শরীরে আর্মির পোশাক জয়কে ভালোই মানিয়েছে। জয় রেডি হয়ে লিয়াকে, চলো নিচে যাবে আমার সাথে? আমি তো এখন চলে যাব। চলো। রীতিও নিচে আছে বাবার সাথে। জয় লিয়াকে নিয়ে নিচে চলে আসে। এসে দেখে রীতি তার নানার কোলে বসে আইসক্রিম খাচ্ছে। তাই লিয়া রীতিকে বলে, রীতি, আইসক্রিম কোথায় পেয়েছো? ফ্রিজ খুলেছো তুমি? না আম্মু, নানা ভাই দিতে আমাকে। হ্যাঁ মা, রীতিকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম দিয়েছি, ও ফ্রিজ খোলে না। বাবা, আমি এখন যাই তাহলে, আপনি একটু ওদেরকে দেখে রাখবেন। রীতিকে কোলে নিয়ে বললাম। সে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি মন দিয়ে তোমার কাজ করো। মা, তোমার জন্য কি আনবো আসার সময়? রীতিকে বললাম। আব্বু আমার জন্য চকলেট আর আইসক্রিম। ঠিক আছে মামুনি, বাবা চলে যাচ্ছি। তুমি কোনো দুষ্টামি করবে না, আর মার সব কথা শুনবে, ঠিক আছে? আর আব্বু শুনবো। জয় মেয়ের কপালে একটা চুমু খেয়ে লিয়ার কোলে দিয়ে দেয় রীতিকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ক্যাম্পে। সেখানে যেয়ে দেখতে পায় সিয়াম দাঁড়িয়ে আছে। জয় যে সিয়ামকে বলে, কিরে, কি অবস্থা বন্ধু? সিএমের পাশে। বন্ধু, আমি ভালো আছি, তোর কি খবর? আমার অবস্থা তো খুবই ভালো। ভালোই তো থাকবে, বউ আছে না? আচ্ছা, আমার মামুনিটার কি খবর রে? সে ভালো আছে। তুই বিয়ে করবি কবে? তোকে কতবার বলেছি বিয়ে করতে, কিন্তু তুই তো করবিই না, আবার আমাকে হিট লাগিয়ে কথা বলস। তুই বিয়ে করে। করব। মা বাবা যেভাবে চাপ দিতেছে, এবার মনে হয় বিয়েটা করাই লাগবে। আর মা তো আজকে বলেছে যে মেয়ে নাকি একটা তার খুব পছন্দ হয়েছে। ওহ, তাহলে বিয়েটা করে নে। মা বাবাকে কেন এত কষ্ট দিচ্ছিস বল? আচ্ছা তুই থাক, আমি আসতেছি একটু, মন খারাপ করে বললাম। সিয়াম বুঝতে পারছে কেন জয় মন খারাপ করেছে মার কথা বলতেই। সিয়াম জয়ের ব্যাপারে সব জানে এবং জয়কে যথেষ্ট বিশ্বাস করে। সিয়াম জানে জয় এখন তার মায়ের কথা মনে করে কান্না করবে, তাই সিয়াম কিছু না বলে চুপ করে আছে। মানুষ কাঁদতে চাইলে কাঁদতে দেওয়া ভালো, তাহলে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে যায়। জয় একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে তার মায়ের কথা মনে করতে থাকে। জয়ের মা জয়কে খুব ভালোবাসতেন, কিন্তু বাড়ির কোনো লোক জয়কে ভালোবাসতো না, কারণ জয় ছিল কালো আর বাড়ির সবাই ছিল খুব সুন্দর। তারা জয়কে কালো বলে ভ্যাংচাতো সব সময়। চলুন জয়ের আগের জীবন কাহিনী জেনে আসি, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। চলুন তাহলে আগে জয়ের পরিবার সম্পর্কে বলি। জয়ের বাবারা 2 ভাই। জয়ের বাবা আব্দুল কাদের, তিনি বড়। তার 2 ছেলে, প্রথম ছেলে হোসেন, তারপরে হলো জয় হাসান। আর জয়ের চাচার নাম হলো আব্দুল হারুন। তার এক মেয়ের নাম সুমাইয়া, দেখতে মোটামুটি সুন্দর, তবে গায়ের রং ফর্সা।
জয়ের পরিবারে শুধু জয় কাল। জয়ের বাড়ি চাঁদপুর জেলার ফরাক্কাবাদ জেলার গুলিশা গ্রামে। তবে গ্রামের ভিতর জয়ের পরিবার ছিল খুব বড় লোক। ফারাক্কাবাদ বাজারে দুইটা দোকান বড় নাম করা, একটা চালায় জয়ের বাবা আর একটা জয়ের কাকা। জয়ের দাদা দাদু মারা গেছে অনেক আগেই, তারপরও জয়ের বাবা আর চাচা একসাথে থাকে। গ্রামে তাদের বড় বিল্ডিং আছে, 2 তলা বাড়ি, ছাদ করা। জয়ের মা আর চাচির সংসারে দেখাশোনা করেন। জয়কে তার পরিবারের কেউ পছন্দ, শুধু জয়ের মা ছাড়া। জয়ের ভাই সুহানকে বাড়ির সবাই খুব ভালোবাসেন। সুহানও জয়কে দেখতে পারতো না, তাই যখন সুযোগ পেত তখনই জয়কে সবার হাতে বকা শোনাইতো। জয় ফারাক্কাবাদ কলেজে পড়ালেখা করা অবস্থায় একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় দেখে সুহান একটা মেয়েকে কিস করছে। জয় দেখেও না দেখার ভান করে চলে আসে বাড়িতে। সুহান তখন পড়ালেখা শেষ করে অবসর সময় কাটাইতো, আর সুমাইয়া সবে মাত্র কলেজে উঠেছে। বাড়িতে আসার পরে জয় কারোর সাথে কথা না বলে তার রুমে চলে যায়। অবশ্য তার সাথে কেই বা কথা বলবে, তাকে তো কেউ পছন্দ করে না। রুমে এসে ফ্রেশ হয়ে জয় কিছু সময় শুয়ে নেয়। রাতে খাবার টেবিলে সবার সাথে খেতে বসে জয়। সবাই কথা বলছে, জয় চুপ করে খেয়ে যেতে থাকে। কার সাথেই বা কথা বলবে? হঠাৎ জয়ের বাবা জয়কে বলে ওঠে, তুই এক মেয়েকে জোর করে কিস করেছিস। জয় ধমক শুনে ভয় পেয়ে যায়, আর সে অবাক হয়ে তার বাবাকে বলে, না বাবা, আমি কাউকে কোনো কিছু করিনি। তুই যে একটা বেয়াদব, এটা আমি খুব ভালো করেই জানি। জয় তার বাবার কথা শুনে খাবার না খেয়ে হাত ধুয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় তার রুমে। এখন যদি বলে সোহান এক মেয়েকে কিস করেছে, তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না, শুধু জয়ের মা ছাড়া। কিন্তু জয়ের মা ছেলের জন্য কিছু বলতে গেলেই সবাই তাকে বকাঝকা করে। জয় কিছু না বলে তাই মনের কষ্ট নিয়ে রুমে চলে যায়। জয় চায় তাকে কষ্ট দিয়ে যদি বাড়ির সবাই ভালো থাকে তাহলে থাকুক। সুহান খুব খুশি মিথ্যা বলে জয়কে বকা শোনাতে পেরে, সেই সাথে সুমাইয়াও মহা খুশি। জয়ের মাও না খেয়ে উঠে যায়, ছেলে না খেয়ে আছে, মা কি করে খাবে? তারা দুজন চায় জয়কে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব জায়গা জমির মালিক হওয়ার জন্য। তারা ঠিক করে নিয়েছে জয়কে তারা কায়দা করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তারপর তারা দুজন বিয়ে করে সব জায়গা জমির মালিক হবে তারা দুজন। একদিন রাতে সুমাইয়া জয়ের ঘরে যায়। জয় তাকে দেখে, কিরে, তুই আমার ঘরে কি করিস? কেন এসেছিস এখানে? একটু ভয় পেয়ে বললাম। তোর আর ঘর? কালকে থেকে এই ঘর তোর থাকবে না। জয় সুমাইয়ার কথায় ভয় পেয়ে যায়। জয় বুঝতে পারছে এই মেয়ের মত, তাই জয় রুম থেকে বের হয়ে যায়। কিন্তু জয় বের হওয়ার আগেই সুমাইয়া যে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে জয় আরো বেশি ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ তুই চলে যা আমার রুম থেকে, আমাকে কোনো বিপদে ফেলিস না দয়া করে। ভয়ে কান্না কান্না কণ্ঠে বললাম। কিন্তু সুমাইয়া কোনো কথা না শুনেই তার পরনের জামা কিছুটা ছিঁড়ে ফেলে আর শয়তানি হাসি দিয়ে জয়কে, এখন দেখ খেলা, কালকে সকালে তোর এই বাড়ি ছাড়তেই হবে। এই বলেই সুমাইয়া জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, আমি না তোর বোন হই। জয় সুমাইয়ার কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। জয় শুধু নীরবে কান্না করছে আর সুমাইয়া একইভাবে চিৎকার করছে। এতক্ষণে বাড়ির সবাই জয়ের দরজার সামনে এসে গেছে। তারা দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু কেউ খুলছে না। ভিতরে সুমাইয়াও জয়ের সামনে চলে এসেছে। বাড়ির সবাই আর কিছু না ভেবে জোরে দরজা ধাক্কা দেয়, তাই দরজা ভেঙে যায়। সাথে সাথে সুমাইয়া দৌড়ে যেয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর জয় তখনও সেখানেই দাঁড়িয়ে আছে একইভাবে। জয় ভাবতেই পারে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। জয় জানে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই জয় চুপ করে মাথা নিচু করে আছে। জয়ের বাবা এসে জয়কে সজোরে একটা থাপ্পড় মারে।
ঠাস করে আর বলতে থাকে, ছি, আমি ভাবতেই পারিনি তুই এত নিচে নামতে পারস। বাবা, বিশ্বাস করো আমি কিছু করিনি, ওই ইচ্ছা করেই এমনটা করেছে। তখন জয়ের চাচা আব্দুল হারুন এসে জয়কে আরেকটা থাপ্পড় মারে। জয় থাপ্পড়ের চোটে নিচে বসে পড়ে। তখন জয়ের চাচা আব্দুল হারুন তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস, আবার এখন তাকে মিথ্যাবাদী বলতেছিস? তাহলে আমরা ভুল দেখেছি নাকি? জয়ের থাপ্পড় খেয়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে, তার মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে না। তখন জয়ের ভাই সোহান বলে ওঠে, বাবা, আমি ভাবতেই পারি না আমার ভাই হয়েও এতটা খারাপ হতে পারে। তাই বলছি কি, এই বেয়াদবকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আবার কার সর্বনাশ করে। তাই করব। ওর মতো বেয়াদব তো আর বাড়ি রাখা যাবে না। তোর চেহারা যেমন কালো তেমনই তোর মনও কালো, তাই তোকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। কুকুর রাস্তায় মানায়, বাড়িতে না। জয় সবার কথা শুনে খুব কষ্ট পায় মনে, তারপরও সেই বাড়িতে থাকতে চায়। তাই জয় তার মায়ের পা ধরে কান্না করতে করতে বলে, মা, ও মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো না মা আমি এসব করিনি। বিশ্বাস করো মা, আমাকে ওরা ফাঁসাতে চাইতেছে। জয়ের মা ঠিকই বুঝতে পারছে জয় কোনো কিছু করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। তারপরেও তিনি কিছু না বলে চুপ করে আছে। তিনি চান না ছেলে এরকম কষ্ট পাওয়ার থেকে বাড়ি ছেড়ে চলে যাক, তাহলে আর চোখের সামনে নিজের ছেলেকে কষ্ট দেখতে হবে না। জয় তার মাকে চুপ থাকতে দেখে আরো বেশি কান্না করে দেয়। জয় এবার বুঝতে পারছে সে আর এই বাড়িতে থাকতে পারবে না, তাই মায়ের মুখখানে একটু ভালোভাবে দেখে নেয় জয়। তখনই জয়ের বাবা আব্দুল কাদির বলে ওঠে, তোর মতো জানোয়ার আমরা আমাদের বাড়িতে রাখবো না। তুই আজকে রাতের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাবি। এই সবাই এসে পড়ো ওর কাছ থেকে। সবাই আব্দুল কাদিরের কথা মতো জয়ের রুম থেকে বের হয়ে যায়। সবাই যাওয়ার পরে জয় একা একা কিছু সময় কেঁদে নেয়। কোথায় যাব আমি, কোথায় থাকবো আমি, কি বা খাবো আমি? ওদের কি এমন করেছি যে মিথ্যা বলে আমাকে অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? আমাকে কেন বাড়িতে থেকে তাড়িয়ে? জয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় ছিল, কিন্তু সে পরিবারের সম্মানের কথা ভেবে সেটা করেনি। জয়ের রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, এটা জয় নিজেই লাগিয়েছে। কিছুদিন হলো তার রুম থেকে টাকা চুরি হয়ে যেত, তাই এটা লাগিয়েছে। পরে দেখে তার বড় ভাই সুহান টাকা সরায়। জয় যখন বাহিরে থাকে তখন জয় এখন ইচ্ছে করলে সবাইকে ক্যামেরাতে ভিডিও দেখাতে পারত, কিন্তু জয় ভাবছে এটা বাহিরের মানুষ জানতে পারলে সুমাইয়াকে নিয়ে সবার খারাপ কথা বলবে। জয় ভেবেছে এটা বাহিরের মানুষ জানতে পারলে সবাই তার পরিবারকে নিয়ে হাসাহাসি করবে, লজ্জা দিবে। তাই জয় ভিডিওর কথা কাউকে বলে না। বাড়িতে তারা জয়কে পরিবারের কেউ না ভাবলেও জয় ঠিকই তাদেরকে খুব জয় আস্তে আস্তে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, কিছু জামা কাপড়ও নিয়ে নেয়, কলেজেরও কিছু দরকারি কাগজপত্র নিয়ে নেয়। তারপর সিসি ক্যামেরাটা খুলে সেটাও সাথে করে নিয়ে নেয়। এভাবে সব কিছু নেওয়ার পরে একটা চিঠি লিখে টেবিলে রেখে দেয়। চিঠিটা লিখেছে তার মাকে নিয়ে। তারপর সব নিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবাই মনে হয় যার যার রুমে আছে। জয় ভালোভাবে পুরো বাড়িটাকে একটু চোখ বুলিয়ে নেয়। হয়তোবা ভাবতেছে আর এই বাড়িতে আসা হবে না, এই কারণে আসার সময় তার মায়ের একটা ছবি সাথে করে নিয়ে এসেছে। রাস্তা দিয়ে জয় হাঁটতেছে। জয় সিদ্ধান্ত নিয়েছে ঢাকা চলে যাবে। ঢাকা যাওয়ার মতো টাকা তার কাছে আছে, তাই জয় ঢাকার উদ্দেশ্যে চলতেছে। ফরাক্কাবাদ বাজারে এসে সিএনজি করে চাঁদপুর এসে নামে, তারপর সেখান থেকে সদরঘাটে যায়। যে ঢাকার একটা লঞ্চে উঠে পড়ে রাত 12টা বাজে লঞ্চ ছেড়ে দেওয়া হলো। জয় যে সিট ভাড়া নিয়েছে সেখানেই ঘুমিয়ে যায়। তারপর ভোরবেলা ঘুম ভেঙে যায় মানুষের কথার আওয়াজে। জয়ের ঘুম ভেঙে দেখে লঞ্চ ভিড়ছে, তাই আস্তে আস্তে মানুষ নামার জন্য প্রস্তুত হইতেছে। জয়ও প্রস্তুত। অন্যদিকে জয়ের মা সেই রাত থেকে না ঘুমছে
কান্না করতেছে। নামাজ পড়ে দোয়া করতেছে তার ছেলে যেখানেই যাক যেন খুব ভালো থাকে। তিনি সকালবেলা জয়ের রুমে যেয়ে সেই চিঠিটা পায়। তারপর চিঠিটা খুলে তিনি আরও কান্নায় ভেঙে পড়ে, কারণ চিঠিটায় লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার রুমে একবার হলে বাসবে, তাই তো সেই আশা নিয়ে চিঠিটা লিখতে বসেছি। আমি জানি তুমি আমাকে খুব বিশ্বাস করো, তুমি এটাও বিশ্বাস করো আমি কোনোদিন সুমাইয়ের সর্বনাশ করতে চাইনি। তারাই আমাকে ফাঁসিয়েছে কায়দা করে। হ্যাঁ মা, আমি কখনো সুমাইয়ের দিকে খারাপ নজরে তাকাইনি, তাহলে কিভাবে এমন খারাপ কাজ করতে যেতে পারি বলো? মা, শেষে একটাই কথাই বলি তোমাকে, তুমি আমার জন্য কষ্ট পেয়ে থেকো না। আমি আসবো আবার সফল কোনো কিছু নিয়ে, তবে সেদিন তোমাকে থাকার জন্য আমার সাথে নিয়ে যাব। ঠিক আছে? ভালো থেকো মা। তুমি সব সময় মনে রাখবে আমি কোনো একদিন আসবো শুধু তোমাকে নেওয়ার জন্য। এই চিঠিটা শুধু তোমার কাছে যত্ন করে রেখে দিও। আর আমি যে সময়ের সর্বনাশ করতে চাইনি এটার প্রমাণ আছে আমার কাছে। বেঁচে থাকলে দেখা হবে আবারও মা। ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইথি সবার অবহেলিত। জয় লঞ্চ থেকে নেমে হাঁটতে থাকে, কোনো উদ্দেশ্যহীন ছাড়া। কোথায় যাবে, কি করবে সে নিজেও জানে না, তাই এক মনে রাস্তা দিয়ে হেঁটে চলতেছে। কিছু দূর যাওয়ার পর জয় দেখতে পায় একটা চোর এক মধ্যবয়সের লোকের কাছ থেকে একটা সাইড ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাইতেছে। জয় আশেপাশে তাকিয়ে দেখে সবাই নিজ নিজ কাজ করতেছে, কেউ লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে না। লোকটা সেই চোরটার পিছন পিছন দৌড়াইতেছে। জয় আর চুপ করে না থেকে তার ব্যাগগুলো এক সাইডে রেখে চোরটার পিছনে ছুটতে থাকে। জয় দৌড়ে খুব পারদর্শী, তাই সে খুব জোরে চোরটার পিছনে ছুটতে থাকে। এক সময় জয় চোরটাকে ধরে ফেলে আর মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখে যেন না পালাতে পারে। এর ভিতর এই লোকটা এসে পড়ে জয়দের কাছে, এসে প্রথমে তার ব্যাগ নিয়ে নেয়। তারপর লোকটা পুলিশকে কল দেয়, পুলিশ কাছেই ছিল, তাই পুলিশ এসে চোরটাকে ধরে নিয়ে। বাবা, তোমার নাম কি? চাচা, আমার নাম জয় হাসান। আমি রাসেল, সবাই আমাকে রাসেল সাহেব বলে ডাকে। ঢাকাতে আমার বড় ব্যবসা আছে, ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাব, তখন কোথা থেকে ওই চোরটা আমার সাইড ব্যাগটা নিয়ে দৌড় দেয়। আমার এই ব্যাগে 1 কোটি টাকা ছিল, কিছু মালামাল লাগবে তাই নিয়েছি। তবে তুমি আমার যে উপকার করছো আমি সারা জীবন মনে রাখবো। না চাচা, এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব ছিল। এখানে আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এই একই কাজ। তো বাবা, তুমি থাকো কোথায়? তোমার আমি ঢাকা শহরে নতুন এসেছি, আমার বাপ ভাই চাচারা আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। রাসেল সাহেব জয়ের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর জয়কে বলে, তুমি যদি কিছু মনে না নাও তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, সেখানে না হয় সব শুনবো। আর তুমি অনেকটা পথ মনে হয় জার্নি করে এসেছো, তাই তোমার একটু রেস্ট নেওয়া দরকার। জয় ভাবে আসলেই তার এখন একটু রেস্ট নেওয়া দরকার, তাই জয় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর রাসেল সাহেব সহ জয়ের ব্যাগ যেখানে রেখেছে সেখানে এসে ব্যাগগুলো নিয়ে নেয়। তারপর রাসেল সাহেবের গাড়িতে উঠে বসে জয়। রাসেল সাহেব নিজেই গাড়ি ড্রাইভ করতেছে আর জয় তার পাশে বসে আছে। রাসেল সাহেব তখন ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়িতে ওঠার সময় ওই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। রাসেল সাহেব গাড়ি থামিয়ে জয়কে নামিয়ে বলে, আমরা কোথায় আসছি চাচা? এটা আমার বাড়ি, চলো ভেতরে যাই এখন। তারপর রাসেল সাহেব হাঁটতে থাকে বাড়ির দিকে, জয়ও তার পিছনে পিছনে যায়। রাসেল সাহেব জয়কে সোফায় বসতে দিয়ে তিনি একটা রুমে যায়। এর ভিতর লিয়া তার রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে জয় সোফায় বসে আছে। তখন লিয়া জয়ের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। কে আপনি? চিনলাম না তো আপনাকে। লিয়ার কণ্ঠ শুনে তাকিয়ে দেখে লিয়া তার সামনে দাঁড়িয়ে আছে, তাই জয় সেদিকে আর না তাকিয়ে মাথা নিচু করে উত্তর দেয়,
জয় লিয়ার দিকে ভালোভাবে তাকায় না, তাই লিয়ার সৌন্দর্য জয় দেখতে পায় না। ওয়ালাইকুম আসসালাম, আমি জয় হাসান, গ্রাম থেকে এসেছি। এই বাড়ির মালিক চাচা আমাকে নিয়ে এসেছেন রাস্তা থেকে। মাথা নিচু করে এক নাগাড়ে কথাগুলো বললাম। রাস্তা থেকে নিয়ে এসেছে মানে বুঝলাম না, একটু পরিষ্কার করে। জয় কিছু বলার আগেই রাসেল সাহেব লিয়ামা, আমি তোকে সব বলবো, তার আগে জয়ের সাথে আমার কথা আছে, তুই চুপ করে বসে থাক। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, আমি বসে আছি চুপ করে, কিন্তু পরে আমাকে বুঝিয়ে বলতে হবে বলে দিলাম। সে তোকে বলতে হবে না, আমি তাকে। জয় ওদের কথা শুনে মনে মনে বলে, কি মেয়ে রে, এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো কথা বলে। জয়ের ভাবনার ভিতরে রাসেল সাহেব জয়কে বলে, হ্যাঁ বাবা, এবার তুমি বলো তোমাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে। তবে তুমি যদি আপত্তি থাকে বলতে তাহলে। জয় একটু ভেবে তারপর বলতে শুরু করে, না চাচা, কোনো সমস্যা নেই, তবে শুনলে মনে হয় আপনারা নাও বিশ্বাস করতে পারেন। এমনও হতে পারে আপনারা আমাকে দোষী ভাবতে পারেন। তুমি তো আগে বলো, তাহলে বুঝতে পারবো তুমি দোষী নাকি তোমার কোনো দোষ। তাহলে শুনুন আমার জীবনের কাহিনী। আমি আমার সব জীবনের কাহিনী বলে দিলাম। তারপর এই ঢাকা শহরে আসা, চোখের পানি ছেড়ে কান্না করে দিলাম। জয় তার কথা শেষ করে রাসেল সাহেবের দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি এসে গেছে। তখন লিয়া বলে ওঠে, বাবা তুমি বলেছো আমি যেন কথা না বলি, কিন্তু এখন বলা লাগতেছে। আচ্ছা, আপনার কাছে তো সিসিটিভি ক্যামেরার ভিডিও ছিল, ওটা কি আমাদেরকে একটু দেখা? আরে ওরা তো আমাদের পারিবারিক বিষয়, তাই না দেখলেই হয় না। বাবা প্লিজ, আমাদের তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। জয় আর কিছু বলে না, বলে ভিডিওটা ওদেরকে দেখাই। জয় ভাবে এরা তো আর গ্রামের লোক না যে সবাইকে বলে বেড়াবে, আর ওদেরকে দেখে খারাপ লোকও মনে হয় না। তাহলে যেহেতু এত করে বলতেছে তাহলে দেখাই, সমস্যা কি। ওরা ভিডিওটা চেয়ে অবাক হয়ে যায়, আর রাসেল সাহেব জয়কে বলেন, তোমার তো এখানে কোনো দোষ নেই, তাহলে তুমি কেন শুধু শুধু কষ্ট পেয়েছো? নিজেকে কঠিন করতে শিখো, নইলে এই জীবনে কোনো। এখন মানুষ হলো টাকার পাগল, টাকা দিয়ে যে কোনো কাজ করানো যায়, তাই নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ দেখলে সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়। জয় চুপ করে মনোযোগ সহ কথাগুলো শুনে বলল, আচ্ছা চাচা, আমি তাহলে যাই, বাসা খুঁজতে হবে, না হলে থাকবো কোথায়? শুনুন, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আজকে থেকে এখানেই থাকবেন। না, তা হয় না। আমি চাই নিজে কিছু করে দেখাতে, তাই এখানে থাকা ঠিক হবে না আমার জন্য। আর তাছাড়া আপনাদেরকেও আমি ঠিকভাবে চিনি না, আমাকেও আপনারা ঠিকভাবে চিনেন না। তাতে কি হয়েছে, আস্তে আস্তে পরস্পরকে চিনে নিব। বাবা তোমাকে একটা কথা বলি, এই আমার মা মরা মেয়ে যেহেতু বলেছে এখানে তুমি থাকতে, তাহলে তুমি থেকে যাও। আমি ওর কোনো আশা অপূর্ণ রাখিনি। এখন তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি থেকে যাও। জয় একটু ভেবে চিন্তা করে বলে, চাচা, তা না হয় থাকলাম, কিন্তু কিছুদিন পর আমি কলেজে ভর্তি হব, তাই এখন আমার একটি কাজের খুবই দরকার। তাহলে যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলেই হয়, আর না হলে আমাকে মিল করে নিব, সমস্যা। রাসেল সাহেব বুঝতে পারলেন জয় কারো অনুপ্রেরণা নিয়ে চলতে পছন্দ করে না, কিন্তু জয় ঠিকই বলেছে, তার একটা কাজের দরকার, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। রাসেল সাহেব এসব ভেবে যে কিছু বলতে যাবে, তখন লিয়া বলে ওঠে, বাবা আমাদের অফিসে তো লোক লাগবে, তাহলে ওকে নিয়েই নেই আমরা, কি বলো? তুই ঠিক বলছিস, কিন্তু জয় কি এসব কাজ করতে পারবে? বাবা ও পারবে, কারণ আমি ওর ভেতর একটা ভালো মন প্রতিভা দেখেছি। ও চেষ্টা করলে নিশ্চয়ই করতে পারবে। কি মিস্টার জয়, পারবেন না করতে? আসলে আপু, যদি আমাকে কিছুদিন বুঝিয়ে দেন তাহলে আশা করি আমি সব কিছুই পারবো। মাথা নিচু করে কথা। ঠিক আছে,
আমি নিজেই আপনাকে সব কাজ বুঝিয়ে দেব। তার আগে একটা কথা বলে নেই, আপনি আমার বড় ভাই, আমাকে তুমি করে বলবেন আর নাম ধরে ডাকবেন, কোনো আপু চলবে না, ঠিক আছে? আপনারা হলেন বড় ঘরের মানুষ, আপনাদেরকে কিভাবে নাম ধরে ডাকি বলেন? মাথাটা নিচু করে বললাম। এইসব বলবেন না, কারণ আমরা সবাই আল্লাহর নিজ হাতে তৈরি করা মানুষ। আমরা সবাই সমান, কে বড়লোক বা কে গরিব, কে কালো কে ফর্সা, এইসব দিয়ে মানুষকে বিচার করতে নেই। ঠিক আছে, কিন্তু পুরোটা বলতে না দিয়ে। কোনো কিন্তু নয়, ঠিক আছে? তাহলে আমরা বন্ধু তো হতেই পারি, তাহলে তুমি করে আর নাম ধরে ডাকতে অসুবিধা হবে না। জয় হাত দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর হাত হতে পারে তা জয় জানতো না। তখন ভালোভাবে না তাকানোর কারণে বুঝতে পারেনি কিছু। জয় মাথা তুলে লিয়ার দিকে তাকিয়ে আরো অবাক হয়ে যায়। এত সুন্দর চেহারা, অথচ মনের ভিতর বিন্দু মাত্র অহংকার নেই। এই ভেবে জয়ও হাত বাড়িয়ে দেয় যে লিয়ার হাতে জয়ের হাত মিলিত হয়েছে। তখন জয়ের শরীর একটা শিহরণ বয়ে যায়, আর হা করে লিয়ার দিকে তাকিয়ে আছে জয়। তখন লিয়া জয়ের ধ্যান ভাঙে লিয়ার কথায়, তাই জয় ঠিক আছে বলে দাঁড়িয়ে যায়। তারপর নিজের ব্যাগগুলো নিয়ে লিয়ার পিছু পিছু হাঁটতে থাকে। লিয়া উপরে জয়কে নিয়ে উঠে তার পাশের রুমে জয়ের জন্য জায়গা করে দেয়। জয় রুমে ঢুকে অবাক হয়ে যায়, এত সুন্দর রুম সে এর আগে আর দেখেনি। রুমটা অনেক সুন্দর। তখন পিছন থেকে লিয়া জয়কে বলে ওঠে, তোমার রুম পছন্দ হয়েছে কি? অপছন্দ হবে কেন? খুব সুন্দর রুম, আমার খুব পছন্দ হয়েছে। আরও কিছু কথা বলে লিয়া চলে যায় তার রুমে। আর জয় ভাবে, তাহলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আমি তো ভাবছি নেই। জয় ভাবতেছে, তখন জয় শুনতে পায় লিয়া বলছে ফ্রেশ হয়ে নিচে সবাই একসাথে নাস্তা করবে। জয় ঠিক আছে বলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমেই বসে আছে, তখন লিয়া এসে জয়কে ডাক দেয়, তাই জয় লিয়ার সাথে সাথে যায়। এতক্ষণে জয়েরও খিদে পেয়ে গেছে। জয় আর লিয়া নাস্তা করতে বসে, রাসেল সাহেব নেই, তাই জয় আচ্ছা, তোমার বাবা কোথায়? সে নাস্তা করবে না? বাবা সেই সকালেই নাস্তা করেছে, নাস্তা করে ব্যাংকে গিয়েছে টাকার জন্য। বাবার বন্ধু ব্যাংক ম্যানেজার, তাই বাবা তাকে কল দিয়ে খুব সকালবেলায় চলে যায়। আর এখন সেই টাকা নিয়ে গেছে জমা দেওয়ার জন্য, কিন্তু মালামাল লাগবে অফিসের, তাই। জয়ও আর কোনো কথা বলল না। লিয়া জয়কে নাস্তা দেয়, সে নিজেও নাস্তা নেয়। তারপর তারা দুজনেই একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার পর দুজনে একটু গল্প করে তখন লিয়া জয়কে বলে, আচ্ছা তাহলে তুমি বাড়িতে থাকো, আর কাজের লোক আছে বাড়িতে, কিছু লাগলে তাদেরকে বলিও। আমি এখন অফিসে যাব, তাই। ও আচ্ছা, তাহলে আমিও যাব। আমি তো অফিসে জয়েন করব, তাই আমি এখন থেকেই তোমার সাথে গিয়ে সবকিছু দেখব, কেমন? কিন্তু তুমি আজকে মাত্র এসেছো, তাই আজকে রেস্ট করো, কালকে অফিসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে। আর তোমরা কখন বাসায়? আজকে অফিস করব না, তবে কিছু কাজ আছে, ওগুলো দুপুরের আগে শেষ করে চলে আসবো তোমার সাথে। বাড়িতে গল্প করব, আর বাবার আসতে সন্ধ্যা হবে। জয় ঠিক আছে বলে রুমে চলে যায়, যে তার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেয়, কারণ এখন থেকে এখানেই থাকা লাগবে জয়ের। আর লিয়াও অফিসে চলে যায়, যে তার কাজে মন বসায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। লিয়া অফিস থেকে এসে গোসল করে জয়ের সাথে কথা বলতে থাকে। জয়ের কি ভালো লাগে, কি কি পছন্দ সব জেনে নিয়েছে। জয় মনে মনে, সে কত সুন্দর একটা মেয়ে, অথচ আমার মতো অসুন্দর একটা ছেলের সাথে কিভাবে কথা বলছে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। জয় ঢাকা শহরে এসেছে। এর ভিতর রাসেল সাহেব আর লিয়া জয়কে খুব বিশ্বাস করে, আর তাদের কাছে জয়কে খুব ভালো লেগে যায়। তার কারণ হলো জয় অফিসে জয়েন করার 15 দিনের মাথায় জয় সব কাজ বুঝে যায়, এবং জয় যে কাজ ধরে তা খুব সুন্দরভাবে করে। তাই রাসেল সাহেব একদিন জয়কে বলে, জয়, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমার সেই স্বপ্ন পূরণ? কি বলুন, আমি চেষ্টা করব পূরণ করার। দেখো, তুমি কখনো বাবার ভালোবাসা পাওনি, আমারও কোনো ছেলে নেই, তাই তুমি যদি আমাকে বাবা বলে ডাকো খুব খুশি হব। জয় একটু ভেবে বলে,
আমি রাজি। বাবা, তুমি আজকে থেকে আমার বাবা। কান্না করে দিয়ে কথাগুলো বললাম। সেই দিন থেকে জয়কে তারা আরো বেশি করে ভালোবাসে। লিয়াও জয়ের সব সময় দেখাশোনা করে। তো 2 মাস পর জয় ভাবে এখন তার কলেজে ভর্তি হওয়ার দরকার হয় ক্লাস করবে না, রাতে ঠিকমতো পড়লেই চলবে, আর কলেজে ক্লাস না করলেও সমস্যা নেই। তাছাড়া জয় খুব ভালো মেধাবী ছাত্র, তাই জয় খাওয়ার টেবিলে বসে রাসেল সাহেবকে বলে, বাবা, এখন যদি কলেজে ভর্তি হয়ে রাখি তাহলে ভালো হয় না? তা তো ভালোই হয়। তাহলে এক কাজ করো, তুমি আর লিয়া যে লিয়ার কলেজে ভর্তি। কিন্তু বাবা, আমাকে তো আগের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে, না হলে তো আমি এখানে ভর্তি হতে পারবো না। তাও ঠিক। তো তুমি কবে যে ছাড়পত্র আনতে যাও? বাবা, আমি এখন তোমার কাছে থাকি, তোমাকে বাবা হিসেবে মানি, তাই তুমি যেদিন বলবে সেই দিনই আমি যাব। আচ্ছা, যেহেতু এটা পড়ালেখার বিষয়, তাই আগে ভাগে ভালো করলেই ভালো। তাহলে তুমি কালকে যে নিয়ে এসো, তোমার সাথে লিয়া যাবে, আর সাথে করে গাড়ি। কিন্তু বাবা, লিয়া গেলে অফিসকে দেখবে। ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, ওটা আমি। সেদিনের মতো রাতটা পার হবার পর জয় আর লিয়া রেডি হয়ে নেয় পরের দিন সকালে। তারপর দুজনে গাড়িতে উঠে পড়ে লিয়া জয়কে বলছে লিয়াকে একটু তাদের গ্রামটা দেখাতে। লিয়ার নাকি খুব ইচ্ছে গ্রাম দেখবে, তাই জয় রাজি হয়ে যায়। যদিও জয়ের ইচ্ছে ছিল না, তারপর জয় রাজি হয়, কারণ লিয়াদের জন্য আজ জয় সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দীর্ঘ 4 ঘন্টা লেগে যায় ফারাক্কাবাদ আসতে। কোনো সমস্যা না থাকায় এত তাড়াতাড়ি গাড়ি এসেছে, আর না হলে আরও বেশি সময় লেগে যেত। ফারাক্কাবাদ এসে গাড়িটা এক সাইডে রেখে দেয়। তারপর জয় আর লিয়া কলেজে ঢুকে পড়ে। চারদিক থেকে ওদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার বিশ্বাসই হচ্ছে না জয়ের মতো এত অসুন্দর একটা ছেলের সাথে পুরীর মতো একটা মেয়ে এসেছে। কোনো কোনো ছেলে তো লিয়ার সাথে লাইন মারার জন্য উঠে পড়ে লেগেছে। জয়ের কলেজে কোনো বন্ধু নেই, জয় কারোর সাথে চলাচল করতো না, আর কোনো ছেলেও জয়কে পছন্দ করতো না, জয়ের সাথে বন্ধু হতে চাইতো না। জয় লিয়াকে নিয়ে সোজা অফিসে ঢুকে যায়। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে এখান থেকে ছাড়পত্র নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার জয়কে খুব ভালো করে চিনতেন, কারণ জয় কলেজের একজন মেধাবী ছাত্র ছিল। অফিসের সব কাজ শেষ করে তারা বের হয়। লিয়া কলেজটা একটু ঘুরে ঘুরে দেখে নেয়। তখন কলেজের একদল বড় ভাই এসে জয়কে এ জয়, এই মেয়েটা কে? ভাইয়া, ও আমাকে থামিয়ে দিয়ে লিয়া বলে উঠল, ভাইয়া, আমার স্বামী জয়। কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা ঢাকাতে থাকি। আচ্ছা, আমরা তাহলে আসি ভাইয়া। এই জয় লিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। এই মেয়ে বলে কি, পাগল হয়ে গেল নাকি? আর ওইদিকে বড় ভাইরাও মনে মনে কষ্ট পায়, এত সুন্দর মেয়েটা নাকি জয়ের মতো অসুন্দর একটা ছেলের বউ। জয় লিয়ার সাথে একটু দূরে এসে বলে, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের কাছে কেন বলছো তুমি আমার বউ? অবাক হয়ে আরে তো কি হয়েছে, যদি এটা না বলতাম তাহলে তো ওরা আমাদের পিছনে ঘুরঘুর করতো, আর আমার এসব একদম ভালো লাগে না, তাই বলেছি। বুঝলাম। আচ্ছা তাহলে চলো, তোমাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে তারপর চলে যাব, ঠিক আছে? এই বলে লিয়াকে নিয়ে যে গেটের দিকে এগিয়ে যাবে, তখন কোথা থেকে সুমাইয়া এসে জয়কে বলে, কিরে, আবার এসেছিস এখানে? তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি, আর এখন এই মেয়েটার সর্বনাশ করবি নাকি? আপু, এই ছেলেটা একদম ভালো না, ও একটা চরিত্রহীন। সুমাইয়া এগুলো বলেছে যাতে লিয়া সুমাইয়ার কথা বিশ্বাস করে জয়কে অপমান করে সবার সামনে। কিন্তু সুমাইয়া তো জানে না লিয়া সব জানে, আর তাদের কাছে প্রমাণ আছে। জয় সুমাইয়ার কথা শুনে যে কিছু বলতে যাবে, তার আগেই লিয়া সুমাইয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে। চরিত্রহীন তো তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? আরে জয়ের কাছে তোর সব কুকর্মের প্রমাণ আছে, কিন্তু সে বাড়িতে বলে না। তোর মান সম্মান চলে যাবে এই কারণে। এখন আমি বলছি, তোর ভালোর জন্যই, ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানুষের খারাপ করতে চাইবি না কখনো। আর চিন্তা করিস না, জয় এখানে থাকতে আসেনি, জয় এসেছে একবারে এখান থেকে চলে যেতে।
এই বলে লিয়া জয়ের হাত ধরে বের হয়ে যায়। তারপর দুজনে মিলে গ্রামটা একটু ঘুরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদপুর এসে তারা কিছু খেয়ে নেয়, তারপর একটু রেস্ট নিয়ে আবার ঢাকা চলে যায়। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে যায়, তাই বাড়িতে যেয়ে গোসল করে নেয় তারা। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জয় আর লিয়া কলেজে যেয়ে ভর্তি হয়ে নেয়। কলেজে ভর্তি হয়েছে ঠিক, কিন্তু ক্লাস করে না তারা। সপ্তাহে একদিন কলেজে যায় লিয়া আর জয়, আর 5 দিন অফিসের দেখাশোনা করে, বাকি একদিন তারা ঘোরাঘুরি করে, সময় পার করে দেয়। এভাবেই জয়ের জীবন চলতেছে। এর ভিতর লিয়া জয়ের প্রতি অনেক দুর্বল হয়ে পড়তেছে। মানে লিয়া জয়কে ভালোবেসে ফেলেছে, কিন্তু জয় এসবের ধারে কাছেও নেই। জয় তাকে ভালো বন্ধু ভাবে। লিয়া জয়কে ভালোবেসে ফেলেছে এটা জয়কে জানায় না, তবে কিছু কিছু কাজে বুঝিয়ে দেয়। জয় বুঝতে পারে, কিন্তু তারপরও জয় না বোঝার ভান করে থাকে, কারণ জয় চায় না রাসেল সাহেবের খেয়ে রাসেল সাহেবের পড়ে তার, কারণ রাসেল সাহেব যদি জয়কে না আনতো এই জায়গায়, তাহলে জয় হয়তো কোথায় পড়ে মরে থাকতো। এভাবেই জয়ের এখানে 2 বছর পার হয়ে যায়। জয়ের লেখাপড়াও শেষ হয়ে গেছে, কিছুদিন হলো ফাইনাল পরীক্ষা দিয়েছে, ওটার রেজাল্ট দেবে এখন। তো একদিন রাসেল সাহেব আর লিয়া সহ জয় রাতের খাবার খাইতেছে, তখন রাসেল সাহেব জয়কে, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে চাইছো, এতদিন পড়ালেখার জন্য পারো নাই, তাই এখন বলতেছি আমার একটা বন্ধু আছে, সে আরবির মেজর, তাকে তোমার কথা বলেছি, সে বলেছে রেজাল্ট দিলে তার সাথে দেখা করে ট্রেনিংয়ে যেতে। এখন তুমি কি বলো? বাবা, আমার কোনো সমস্যা নেই, আর তাছাড়া আমি যদি দেশের সেবা করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। তুমি তাকে বলে দিও, ঠিক আছে? আমি রাজি, কোনো সমস্যা হবে না আমার। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাসেল সাহেব তার রুমে চলে যায়। তখন লিয়া জয়কে, জয়, তোমাকে একটা কথা বলার ছিল। আরে এভাবে বলার কি আছে, কি বলবে সরাসরি বলো। আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে, কিন্তু ভয় হতো যদি তুমি আমাকে না ভালোবাসো, তাই বলতে পারিনি। তবে তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমি, আমাকে ফিরিয়ে দিও না জয়। জয় যে ভয়টা পেয়েছে সেটাই হয়েছে। জয় অবাক হয়ে লিয়াকে বলছে, দেখো লিয়া, তুমি অনেক সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমাকে পছন্দ করবে, কিন্তু তুমি আমার মতো একটা অসুন্দর কালো ছেলেকে তো আমার কোনো তোমার সাথে মানাই না। আমার তো কোনো থাকার জায়গায় নেই, তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি কেন আমাকে ভালোবাসো? তোমার বাবা যদি আমাকে না জায়গা দিত তাহলে আমি এত ভালোভাবে থাকতে পারতাম না। আমি পারবো না তোমার বাবার বিশ্বাস নিয়ে খেলা করতে, আমি পারবো না তোমার বাবার সাথে বেইমানি করতে। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। তুমি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবে, ঠিক আছে? এই বলে জয় আর কিছু শোনার চেষ্টা না করে রুমে চলে যায়। আর অন্যদিকে রাসেল সাহেব লিয়া আর জয়ের সব কথা শুনে খুব খুশি হয়, কারণ রাসেল সাহেব জয়কে খুবই পছন্দ করে ফেলেছে। তিনি আগেই ভেবে রেখেছে এই ব্যাপারে, কিন্তু তিনি মনে করেছে লিয়া জয়কে পছন্দ করবে না। এখন দেখে লিয়া জয়কে পছন্দ করে, তাই তিনি লিয়ার কাছে যেয়ে, তুমি কি জয়কে সত্যি ভালোবাসো, নাকি পরে আবার বলবি এমনি সময় কাটানোর জন্য এমন করছি? বাবা, আমি সত্যি জয়কে ভালোবেসে ফেলছি। আমি জানি জয়ও আমাকে পছন্দ করে, কিন্তু তোমার জন্য বলে না, কারণ সে সত্যি চায় না তোমার মনে কষ্ট দিতে। জয়কে বিয়ে করে তার পাশে সারা জীবন থাকতে পারবি, নাকি পরে বলবি জয় কালো, জয় অসুন্দর, তার সাথে থাকতে পারবো না? বাবা, আমি কখনো কাউকে ভালোবাসি না, শুধু জয়কে ভালোবেসেছি। আর তুমি নিজেই আমাকে বলেছো মানুষের রূপ দেখে নয়, মন দেখেই ভালোবাসতে। আমি জয়ের মাঝে সেই ভালো মনটা দেখতে পেয়েছি। শোন, কান্না করিস না, আমি নিজের জয়ের সাথে কথা বলবো। সত্যি বাবা, তুমি জয়ের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে? বলো, তোমার কোনো চাওয়া পাওয়া তো কখনো অপূর্ণ রাখিনি আমি, আর জয়কে আমারও খুব পছন্দ। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। লাভ ইউ।
এই বলে লিয়া হাসতে হাসতে তার রুমের দিকে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে রাসেল সাহেব জয়ের রুমে যেয়ে দেখে জয় চুপ করে বসে বসে কিছু একটা ভাবতেছে। জয় ভাবতে লিয়া যেটা বলছে এটা কি ঠিক? হতে পারে ঠিক, কারণ আমিও তো তাকে পছন্দ করে ফেলেছি কিছুটা, কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব না। কারণ যে আমাকে ঠাঁই দিয়েছে তার বুকে আমি কিভাবে ছুরি মারি বলুন? আমি তাকে কিছুতেই তার বুকে ছুরি মারতে পারবো না। আমি কিছুতেই রাসেল সাহেবের এত বড় সর্বনাশ করব না। দরকার হলে এখান থেকে অন্য কোথাও চলে যাব, কষ্ট হলেও তাতেই আমার শান্তি। তাও আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যে আমাকে থাকার জায়গা দিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, তার সাথে কিভাবে বেইমানি করি বলুন? জয় এসব ভাবতেছে তখন জয় কারো হাতের ছোঁয়া পায় পিঠে। তাই জয় পিছনে ফিরে দেখে রাসেল সাহেব। জয় যে কিছু বলতে যাবে তার আগে রাসেল সাহেব বলে, আমার মেয়েটা না তোমাকে সত্যি ভালোবাসে। আমি তার বাবা, আমি সব বুঝতে পারি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বাবা হয়ে কিভাবে এটা বলতে পারছি। তাহলে আমি বলবো আমি তোমাকে অনেক পছন্দ করি। আর আজকে একটু আগে তোমার কথা শুনে আরো বেশি পছন্দ করে ফেলছি তোমাকে। আমি ধন্য হব তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে, কারণ তুমি অনেক দায়িত্ববান, তোমাকে বিশ্বাস করা যায়। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, এতে আমার কোনো আপত্তি নেই, বরং আরো খুশি হব। কিন্তু জীবনটা তোমার, তাই তুমি ঠিক করো কি করবে তুমি। আমি তোমার উপর কোনো জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। দুদিন ভালো করে ভেবে নিও, আমাকে জানিও কেমন। আমি এখন আসি, তুমি এখন ঘুমাও, সকালে না হলে এটা নিয়ে রাসেল সাহেব কথাগুলো বলে চলে যায়। আর জয় পুরো অবাক হয়ে ধপ করে খাটে বসে পড়ে। জয় ভাবতে এ আমি কি শুনলাম? আমি তো বিশ্বাসই করতে পারছি না বাবা এসব কথা বলছে। কিন্তু আমার জন্য যদি লিয়ার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়? না, দেখি লিয়ার সাথে কথা বলে বুঝাতে পারি। এই ভেবে জয় লিয়ার রুমের সামনে যায়। যে দরজায় ঠক ঠক আওয়াজ করলে লিয়া বলে, কে? দরজা খোলা আছে, আসতে পারো। জয় ভিতরে ঢুকে লিয়ার সামনে যেয়ে দাঁড়ায়। লিয়া অবাক হয়ে জয়কে বলে, আরে তুমি বসো বসো। তো কি ভাবলে, আমাকে বিয়ে করবে তো? দেখো, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে। সমস্যা নেই, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি সত্যিই তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। আচ্ছা, তুমি কি পারবে আমার মতো পরিচয়হীন এবং অসুন্দর একটা ছেলের সাথে সারা জীবন কাটাতে? আর আমার তো কোনো বাড়িও নেই যে আমি সেখানে তোমাকে রাখবো। আমি কথাগুলো অন্যদিকে তাকিয়ে বললাম। কে বলেছে তোমার পরিচয় নেই? সময় হলে সব হবে। আর তুমি তো এখন এই বাড়ির ছেলে, তাহলে এটাই তো তোমার পরিচয়। আর তুমি অসুন্দর, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভালোবেসেছি তোমার মন দেখে। আর কি বললে, তোমার বাড়ি নেই? হ্যাঁ ঠিক, তোমার বাড়ি নেই, কিন্তু হয়ে যাবে। তুমি করবে, তোমার রেজাল্ট বের হলে আর্মিতে যোগ দিবে, তখন বাড়ি করবে। সবই বুঝলাম, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আর্মিতে জয়েন হলে তারপর বিয়ে করতে পারবো। তুমি কি এত সময় আমার জন্য অপেক্ষা করতে পারবে? তোমার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাকেই বিয়ে করবে। কথা দিলাম। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। মুচকি হেসে কথাগুলো বললাম। আচ্ছা, এখন একটু জড়িয়ে ধরতে দিবা? তাহলে তুমি কি খুশি হবে? লিয়া বুঝতে পারে জয়ের কোনো আপত্তি নেই, তাই লিয়া জয়কে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে, জয়, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি মন দিয়ে তোমার কাজ করেছো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। তুমি আসলে তারপর তোমাকে বিয়ে করব। দেখো, এখন কান্না করো না। তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে আমি শুধু তোমার জন্য থাকবো, আর কারো হব না। আর আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাইনি তোমার বাবা কষ্ট পাক। এবং দেখো, উনিও তো রাজি, তাহলে আর কোনো সমস্যাই নেই আমাদের। আচ্ছা, এখন যাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও,
কালকে সকালে আবার দেখা হবে, কেমন? লিয়াকে ছেড়ে দিয়ে তার কপালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম আমার রুমে। তারপর জয় রুমে এসে শুয়ে পড়ে আর লিয়াও খুশি মনে শুয়ে পড়ে। পরের দিন সকালে জয় রাসেল সাহেবকে সব জানানোর পরে সেও খুব খুশি হয়। তার 1 মাস পর জয়ের রেজাল্ট বের হয়। জয় খুব ভালো রেজাল্ট করেছে। তারপর আর্মিতে জয়েন করে। সেখানে 1 বছর কেটে যায়। জয়ের কঠিন মনোবলের কারণে জয় টিকে যায় আর্মিতে। জয় আর্মিতে জয়েন করার পরেই সিয়ামের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। জয় লিয়ার সাথে মাঝে মাঝে এসে দেখা করে। দেখা করে যেত, 2-1 দিন করে বাড়িতে থেকে যেত। এভাবে আরও 1 বছর কেটে যায়। তারপর জয়ের বিয়ের জন্য রাসেল সাহেব তার মেজ বন্ধুকে বলে। জয়ও রাজি ছিল, এখন করবে, তাই তাদের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। লিয়া এবং জয় দুজনেই খুব খুশি ছিল। বিয়ের কিছুদিন পর জয় চেয়েছে সে লিয়াকে নিয়ে অন্য জায়গায় থাকবে, কিন্তু রাসেল সাহেব যেতে দেন না, তাই জয় আর যায় না। তবে জয়েরও বাড়ি আছে এখন, আর রাসেল সাহেবেরও যা সম্পত্তি আছে তা দিয়ে তারা বসে বসে খেতে পারবে। বিয়ের প্রথম বছর রীতি জন্ম নেয়। রীতি জন্ম নেওয়ায় সবাই যেন আরো খুশি হয়ে গেছে। রীতিরও এখন 3 বছর বয়স হয়ে গেল, আর জয় তার পরিবার থেকে আলাদা হয়েছে এই 8 বছর। এই 8 বছরে জয় অনেক কান্না করেছে, শুধু তার মা। যাক, সেই সব কথা। এত সময় ধরে আপনারা জয়ের অতীত জীবন শুনলেন, এখন আসি গল্পের নতুন মোড়ে। জয় তার মায়ের কথা মনে করে অনেক কান্না করছে। তারপর হাত মুখ ধুয়ে আবার সিয়ামের কাছে এসে বলে, কিরে, সবাই রেডি? তাহলে এখন যাওয়া যাক, চল। ঠিক বলেছিস, চল তাহলে। তারপর তারা রওনা হয়। তাদের গন্তব্যে বাসে করে যাচ্ছে। সবাই অনেকজন থাকার কারণে আর প্রয়োজনীয় জিনিস নেওয়ার কারণে বাস নেওয়া হয়েছে। এটা একটা আর্মিদের বাস। জয় ঘুমিয়ে আছে বাসে, কেউ তাকে ডিস্টার্ব করতেছে না। সিয়াম সবাইকে বলে দিয়েছে যে যা জিজ্ঞেস করতে চায় সিয়ামকে যেন বলে, জয়কে যেন কোনো ডিস্টার্ব না করে। জয়ের যখন ঘুম ভেঙে যায় তখন তো চারিদিকে যেয়ে চমকে যায় জয়। তাড়াতাড়ি সিয়ামকে বলে, এই শুভ, আমরা কোথায় যাচ্ছি রে? শোয়া থেকে লাফ দিয়ে উঠে বললাম, চাঁদপুর ফরুক্কাবাদ বাজারের পশ্চিম মাথায়। সেখানে নাকি আমাদের থাকার ব্যবস্থা করেছে, আর সেখান থেকেই প্রতিদিন ট্রেনিং। ওহ, তুই আমাকে আগে বলবি না এই জায়গার কথা? তুই আমাকে জিজ্ঞেস করছস না, তাই বলি না। আর সমস্যা নেই, আমরা এখানে কাজে এসেছি, তাই ওটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি জানি তোর এই জায়গায় যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো আমাদের চাকরি, যেতেই হবে। জয় তার নিজের জন্মস্থানে এসেছে, তাই জয় এমন চমকে গেছে। জয় কখনোই চাইতো না এখানে আসতে, কিন্তু আজ তার ভাগ্য এখানেই নিয়ে এসেছে। আর সিয়াম জানে জয়ের বাড়ি চাঁদপুর ফারাক্কাবাদে কোনো এক জায়গায়। জয় কিছু না বলে শুধু ভাবতেছে কি করবে এখন। সে কি বাড়িতে যেয়ে তার মাকে দেখে আসবে, নাকি মাকে তার সাথে করে ঢাকায় নিয়ে যাবে? আর বাড়ির সবাই বা কেমন আছে? চাঁদপুর শহরটা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে। তার বাবাদের ব্যবসা কি এখন ঠিকঠাক মতো চলে নাকি তাও জানে না। বাড়ির সবাই কেমন আছে, কি হালে আছে, তাও জানে না জয়। এসব ভাবতে ভাবতে ফরক্কাবাদ এসে পড়ে তারা। ফরক্কাবাদ বাজারের হাই স্কুলের বড় মাঠে তাদের বাস থামানো হয়। তারা সবাই আস্তে আস্তে নেমে যায়। জয় বাস থেকে নেমে দেখে অনেক লোকজন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিছু গ্রাম পুলিশ এসে সবার সাথে কৌশল বিনিময় করে। তারপর সেই গ্রামের পুলিশরা জয়দেরকে নিয়ে যায় তাদের থাকার জায়গায়। ফরক্কাবাদ বাজারের পশ্চিম মাথায় যে একটা বড় বাগানের পাশে তাদের থাকার জন্য তাঁবু বানানো হয়েছে। জয় আর সিয়াম একটাই তাঁবুতে থাকে। এমনই করে বাকি তাঁবুগুলোতে 2 জন করে আছে। তাদের জন্য আগেই সব ঠিক করে রেখেছে। তারা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। হঠাৎ জয়ের ফোনটা বেজে ওঠে। জয় ফোন হাতে নিয়ে দেখে লিয়া কল দিয়েছে। তাই জয় লিয়ার সাথে একটু কথা বলে
ফোনটা রেখে দেয়। সেই দিন আর কোনো ট্রেনিং হয় না। পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই ব্যায়ামে নেমে যায়। বাজারের বড় মাঠে সবাই ব্যায়ামে ব্যস্ত হয়ে পড়ে। আবার সকাল 10টার সময় হালকা নাস্তা, তারপর আবার একটু দৌড়াদৌড়ি করতে হয়। বিকেলে কিছু সময় একটু রেস্ট নেয়। তারপর রাত্রের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা পায়ারিং করে। রাতের বেলা পায়ারিং করার কারণ হলো তখন কেউ রাস্তায় বা তাদের কাছে থাকে না, আর এটাই হলো একটা ভালো সময়, কোনো বিপজ্জনক আশঙ্কা থাকে না। এভাবে 10 দিন কেটে যায়। এই 10 দিনে জয় ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে তার পরিবারের সব খবর নিয়েছে। সোহান নাকি সুমাইয়াকে বিয়ে করেছে আরও 7 বছর আগে। তাদের এখনো কোনো সন্তান হয় না। ডাক্তার নাকি বলে দিয়েছে তাদের সন্তান হবে না, সুমাইয়ার সমস্যা আছে। তাই পরিবারের সবাই নাকি জেনে গেছে জয় কোনো সুমাইয়ার বর্ণবাস করতে চায়নি। সুমাইয়া আর সোহান নাকি এটা ইচ্ছে করে নাটক সাজিয়েছে জয়কে বাড়ি থেকে বের করার জন্য, আর এটা সুমাইয়া নিজেই স্বীকার করেছে তাদের বিয়ের কিছুদিন পর। পরিবারের সবাই নাকি জয়কে খুঁজছে কিছুদিন, আর জয়ের মা নাকি জয় যাওয়ার পর থেকে কান্না করে সব সময়। এই 8 বছরে নাকি জয়ের মা খুব অসুস্থ হয়ে গেছে শুধু জয়ের জন্য কান্না করতে করতে। আর সোহান ও সুমাইয়া নাকি তাদের সব ভুল স্বীকার করে নিতে চায় জয়ের কাছে, মাপ চেয়ে ভালো হওয়ার জন্য। কিন্তু তারা জানেও না জয় আদৌ ফিরে আসবে নাকি। হ্যাঁ, জয় ওই বাড়িতে যাবে, কিন্তু তার মাকে নিয়ে যেতে। জয় ঠিক করেছে তার মাকে নিয়ে যাবে তার সাথে করে। 11 দিনের কালে জয় বসে আছে এক পাশে, সিয়াম বসে আছে, আর সবাই রেস্ট নিতেছে। তখন কোথা থেকে জয়ের ভাই সোহান এসে জয়কে বলে, জয়, তুই কেমন আছিস ভাই? এতদিন কোথায় ছিলি তুই? জয় চেয়ে দেখে তার বড় ভাই, কিন্তু জয় এখন ওদের সাথে কথা বলবে না। তাই জয় বলে ওঠে, আরে কে আপনি? আর আমার নাম ধরে ডাকতেছেন কেন? কোন সাহসে আমার নাম ধরে ডাকতেছেন? খানিকটা রাগ নিয়ে, জয়, আমি তোর ভাই সোহান। আমি তোকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দিছি, কিন্তু পরে বুঝতে পারছি আমি কতটা বড় পাপ কাজ করেছি। আমাকে তুই মাফ করে দে। এখান দিয়ে যাওয়ার সময় তোকে দেখে আমি চিনতে পেরেছি আমি আর এমন কাজ করব না। তুই আমাকে মাফ করে দে ভাই। জানিস, বাড়ির সবাইও তোকে খুঁজছে যখন সব সত্যি কথা জানতে পেরেছে। আর মা তো শুধু তোর জন্য এখনো কান্না করে। তুই চলে আয়, বিনিময়ে তুই আমাকে যা শাস্তি দিস আমি সব মাথা পেতে নিব। জয় সব শুনে তারপরও রাগ দেখিয়ে সোহানকে বলে, দেখেন আপনি ভুল ভাবতেছেন, আমি আপনার ভাই না, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এই চাচা, এনাকে এখান থেকে বিদায় করুন তো, আমি একটু ঘুমাবো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। গ্রাম্য পুলিশকে উদ্দেশ্য করে কথাগুলো বল। এই বলে জয় অন্য জায়গায় গিয়ে বসে পড়ে, আর সোহান অবাক হয়ে চেয়ে আছে জয়ের দিকে। একটু পরে গ্রামের পুলিশ এসে সোহানকে তাড়িয়ে দেয়। সোহান কান্না করতে করতে বাড়িতে চলে যায়। বাড়ির সবাই সোহানকে দেখে অবাক হয়ে যায়। তখন তার বাবা জিজ্ঞেস, কিরে, এভাবে কান্না করছিস কেন? তুই তো ছোট বাচ্চা, নাকি কি হয়েছে বল? ইতিমধ্যে বাড়ির সবাই এক হয়ে গেছে। তখন সোহান এক এক করে সব কথা সবাইকে বলে দিল। জয়ের সাথে দেখা হয়েছে, কি কি কথা হয়েছে, এসব শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন জয়ের চাচা বলে, ভাই, আমার মনে হয় জয়ের কাছে মাফ চাওয়া দরকার আমাদের সবার, কারণ আমরা তার উপর দিনের পর দিন অনেক অন্যায় করেছি। জয়ের বাবার মনও তাই চায় জয়ের কাছে মাপ চেয়ে তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে। তখন জয়ের বাবা বলে, তা না হয় করলাম, কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, জয় কিভাবে আর্মিতে জয়েন হয়? ভাই, হতে পারে কোনো ভালো লোকের কাছে জয় ছিল, তার হাত ধরে এতটুকুতে এসেছে। আর জয়ের কাছে থেকে তো জানতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে চল দেখি জয় আমাদেরকে মাফ করে কিনা। তার সাথে যে অন্যায় করেছি, আমি তার বাবা হয়ে মনে হয় না আমাকে মাফ করবে। পৃথিবীতে মনে হয় একমাত্র আমি আছি যে তার ছেলেকে আদর তো দূরের কথা, কথাও ভালোভাবেই কথাই বলি না।
ভাই, এসব কথা এখন বাদ দেন। আমরা সবাই তো ওর সাথে খারাপ ব্যবহার করেছি। এখন দেখি কি হয়। আমরা যাই আগে। আচ্ছা তাহলে চল। সোহান, তুই যাবি? বাবা, যাব আমি। বাবা, আমিও যাব, চলো। তখন সুমাইয়ার মা বলে ওঠে, আমিও যাব। কিন্তু জয়ের মা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন জয়ের বাবা বলে, বাড়ির সবাই যাবে, তুমি যাবে নাকি? না, আমি যাব না। আমি কখনো আমার ছেলেকে দেখতে যাব না। সে নিজেই আসবে আমার কাছে, আর আমি খুব ভালো করে জানি জয় তোমাদের সাথে আসবে না। জয় এ বাড়িতে আসবে শুধু আমাকে নেওয়ার জন্য। যেদিন জয় আসবে সেদিন আমি জয়ের সাথে চলে যাব। তাই এখন আমার যাওয়ার দরকার নেই। তোমরা সবাই তার সাথে অন্যায় করেছো, তোমরা যাও। জয়ের মায়ের কথা শুনে কেউ কোনো কথা বলল না। সবাই চুপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কে বা বলবে? তাকে বলার মতো কোনো ভাষাই তো নেই তাদের কাছে। তারা চলে যায় জয় যেখানে ট্রেনিং করছিল সেখানে। কিন্তু তারা জয়ের সাথে কোনো কথা বলতে পারেনি। তারা জয়কে দেখে চিনতে পেরেছে। জয়ও তাদেরকে দেখেছে, তবুও না দেখার ভান করেছিল। তারা গ্রামের পুলিশকে অনেকবার বলেছে জয়ের সাথে একবার কথা বলে চলে যাবে, কিন্তু জয় বলে দিয়েছে ট্রেনিংয়ের সময় জয় কারোর সাথে কথা বলতে পারবে না। তাই ওরা কেউ জয়ের সাথে কথা বলতে পারেনি। তার পরের দিন সকালবেলা জয় বসে আছে তাঁবুর কাছে। তখন আবার জয়ের বাড়ির লোক আসে। তারা সবাই জয়ের সামনে গিয়ে দাঁড়ায়। জয় মাথা তুলে তাদেরকে দেখে বলে, কি চাই? কেন এসেছেন এখানে? কোনো দরকার আছে কি? জয়ের এমন কথায় সবাই একটুও অবাক হয় না, কারণ তারা জানে জয় এমন ধরনের কথা বলবেই। জয়কে তারা যে কষ্ট দিয়েছে এসব জয় বলতেই পারে, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। তখন জয়ের বাবা জয়কে বলে, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে এত খুঁজেছি, তুই জানিস? কি কি বলছেন আপনি? আমাকে খুঁজতে যাবেন কেন? আজ বাবা, তোর সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। তুই আমাদের সবাইকে মাফ করে দে। আর না হলে তুই আমাদের যা শাস্তি দিতে চাস দে, আমরা মাথা পেতে নিব। জয় ওদের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ওরা জয়ের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। তখন জয় সবাইকে বলে উঠে, শুনেন, আমার আপনাদের কারোর ওপর কোনো রাগ অভিমান নেই, কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল তা আমি ভুলে গেছি। তাই আপনারা এখন চলে যান, আমার সাথে আপনাদের কোনো পরিচয় তো নেই। জয়ের এমন ধরনের কথা শুনে সুমাইয়া কান্না করতে করতে জয়ের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, জয় প্লিজ, আমরা আমাদের সব ভুল বুঝতে পারছি। এখন আমাদের সাথে চলো। জানো, তোমার সাথে এমন অন্যায় করার কারণে জয় পা ছাড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী গলায়, আমি বললাম না আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই? তাহলে কেন দাঁড়িয়ে আছেন এখানে? এখনই এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিন। জয়ের এমন কথায় সবাই একটু ভয় পেয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে সবাই হতাশ হয়ে বাড়ি চলে যায়। তারা যাওয়ার পর জয়ের ফোনে লিয়া কল দেয়। জয় লিয়ার কল পেয়ে কল ধরে বলে, কেমন আছো? খেয়ে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তুমি কিছু খেয়েছো? ভালো আছি, আর খাবো একটু পরে। আমার সোনা পাখিটা কোথায়? রীতিকে উদ্দেশ্য করে বললাম যে রীতি কোথায় জানার জন্য। বাবার সাথে বসে বসে কার্টুন দেখতেছি। জানো, আজকে না আমার পরিবারের সবাই আমার লিয়া জানে জয় যে এখানে এসেছে কাজের জন্য। জয় নিজেই বলেছে তখন লিয়াকে। তাই নাকি? তো এসে তারা এসে তারপর কি কি হয়েছে সবকিছু লিয়াকে খুলে বললাম। বুঝতে পারছ? বুঝতে পারছি। আচ্ছা, মাকে নিয়ে আসবে না? একবার যখন এসেছি এখানে তাহলে মাকে নিয়ে ফিরবো আমার সাথে, ঠিক আছে? তাই করো। আমারও মায়ের আদর পেতে খুব ইচ্ছে করে। আমার তো মা সেই ছোটবেলায় মারা গেছে। আবার সেই একই কথা, এক কথা মনে করে কেন এত মন খারাপ করে আছো? আমি মাকে সাথে করে নিয়ে আসবো, ঠিক আছে?
এইভাবে আরো কিছু কথা বলে কল কেটে দেয় জয়। আর অন্যদিকে জয়ের পরিবারের সবাই বাসায় যাওয়ার পরে জয়ের মা তাদেরকে বলে, কি এমন হতাশ হয়ে ফিরে এলে যে? আসলে তোমরা বদলিয়েছো ঠিক, কিন্তু তোমরা ছেলেটার মন অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি রূপ দেখে মানুষকে বিচার করতে নেই। আমি সত্যি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানি না জয় কখনো আমাকে মাফ করবে কিনা। জয় আমাকে মাফ না করলে যে আল্লাহ আমাকে মাফ করবে না। এই বলে আব্দুল কাদের কান্না করতে করতে তার রুমে চলে যায়। পুরুষ মানুষ কান্না করে না, তারা তখনই কান্না করে যখন তারা অনেক বেশি কষ্ট পায় বা অনেক দামি কিছু। বাকিরা সবাইও মন খারাপ করে যার যার রুমে চলে যায়। জয়ের মা রুমে গিয়ে দেখে আব্দুল কাদের জয়ের একটা ছবি হাতে নিয়ে কান্না করতেছে। তখন তিনি যেয়ে তার পাশে বসে আমি জানি তুমি তোমার কাজের জন্য অনুতপ্ত, তাই বলি কি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার সন্তান তোমার বুকে ফিরে আসে। মন থেকে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না। তাই করব। আমি বুঝতে পারিনি জয়কে আমি বাবা হয়ে কি করলাম তার সাথে। ছি, আমার নিজের উপর এখন ঘৃণা লাগতেছে। জয়ের মা আব্দুল কাদেরকে আরো কিছু সময় বুঝিয়ে নেয়। এভাবে আরো 4 দিন কেটে যায়। এর ভিতর জয় একবারের জন্য তার বাড়িতে যায় না। আর জয়ের বাবাও নামাজ পড়ে আর সন্তানের জন্য কান্না করে সব সময়। তার পরের দিন সকালবেলা আজকে সবাই আবার ঢাকা চলে যায়। জয় সিয়ামকে বলে সবাইকে ঢাকায় পাঠিয়ে দিতে সিয়ামের সাথে করে। জয় যায়নি। জয় গ্রামে পুলিশদেরকে বলে একটা গাড়ি ঠিক করেছে, ওটাতেই করে সে ঢাকায় যাবে, সাথে তার মাকে নিয়ে যাবে। তাই জয় গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে চলে যায়। তারপর এক জায়গায় গাড়িটা রেখে সে তার সেই চিরচেনা বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ে। কিছু সময় পর দরজা খুলে দেয় কেউ একজন। তিনি দরজা খুলে জয়কে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে হলো জয়ের মা। জয়ও তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর ভিতর বাড়ির সবাই বের হয়ে এসেছে। জয়ের চাচি সবাইকে বলে এসেছে জয় আসছে বাড়িতে। জয়ের মা জয়কে ছেড়ে দিয়ে বলে, কেমন আছো বাবা? মা, আমি অনেক ভালো আছি। তুমি তুই চলে যাওয়ার পরে ভালো ছিলাম না, এখন আবার ভালো লাগতেছে। আমি সব সময় তোমার কাছে থাকবো এখন থেকে। আচ্ছা, সেই 8 বছর আগে চিঠিটা কি তুমি পেয়েছো মা? খুশি মনে বল। পেয়েছি বাবা, আর আমি সেদিন থেকে তোর অপেক্ষায় আছি। সবাই অবাক হয়ে আছে, কিসের চিঠির কথা বলতেছে ওরা এটা নিয়ে। তখন জয়ের বাবা বলে ওঠে, কিরে বিতরয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আর কিসের চিঠির কথা বলতেছিস তোরা? সরি, আমি অন্যদের বাড়িতে পা রাখতে চাই না। আর কিসের চিঠি তা না হয় মায়ের কাছ থেকেই শুনে নিন। মা, চিঠিটা এনে ওনাদেরকে দিয়ে দাও। তুমি আমার সাথে চলো। আমি মায়ের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। তোর মা যাবে মানে কোথায় যাবে? আমার মাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। কেন, কারো সমস্যা আছে এতে? তোর মা যদি তোর সাথে যেতে চায় তাহলে এতে আমার কোনো আর কোনো সময় পারলে এই হতভাগা বাবাকে মাফ করে দিয়ে এই বাড়িতে চলে আসিস। এই বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির ছাদে চলে যায়। আর এই দিকে জয়ের মা রেডি হয়ে নেয়, বাড়ির সবাইকে বলে ছাদে যায়। যে দেখে আব্দুল কাদের বসে বসে কান্না করতেছে। তখন জয়ের মা তার কাছে যেয়ে, তুমি এত ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। আমি জয়কে সব বুঝিয়ে বলবো। এখন জয়কে কিছু বলা যাবে না। আমি তার সাথে যেয়ে তাকে সব কিছু বুঝিয়ে বললে সে সব বুঝতে পারবে। জয়ের মাও এখন চান তারা আবার এক হয়ে বসবাস করতে। সবার মুখে হাসি দেখতে চায় তিনি। জয়ের মা জয়ের বাবার সাথে আরো কিছু সময় কথা বলে নিচে নেমে যায়। তারপর তিনি চলে যায় জয়ের সাথে। বাড়ির সবাই তাদেরকে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা শোনেনি। আসার সময় ওই চিঠিটা ওদেরকে দিয়ে এসেছে।
দিয়েই এখন কি হবে। দীর্ঘ জার্নি করার পরে জয়দের গাড়ি এসে থামে লিয়াদের বাড়ির সামনে। জয় নেমে তার মাকে নামায়, তারপর গাড়িটাকে বিদায় দিয়ে দেয়। তারপর তার মাকে নিয়ে বাড়ির সামনে যেয়ে কলিং। কিছু সময় পর লিয়া দরজা খুলে দেয়। লিয়া আগে থেকেই জয়ের মাকে চেনে, জয়ের কাছ থেকে ছবি দেখেছে, তাই জয়ের কিছু বলা লাগে না। তার আগেই লিয়া জয়ের মায়ের পায়ে সালাম করে নেয়। জয়ের মা অবাক হয়ে জয়কে বলে, কিরে এটা? মা আসলে ও আমার লজ্জা পেয়েছি, তাই কিছু বলতে পারিনি। তারপর মা বলে উঠল, থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। মা, তোমার নাম? জি, আমার নাম রিয়া। মা, আপনি ভেতরে আসুন। তারপর তারা ভিতরে ঢুকে যায়। এমন সময় উপর থেকে রীতি আর রাসেল সাহেব নিচে নামে। রীতি জয়কে দেখেই বাবা বলে জোরে ডাক দিয়ে ওঠে। জয়ও মেয়েকে কোলে তুলে নেয় তাড়াতাড়ি। কোলে নেওয়ার পরে মেয়েকে অনেকগুলো চুমু খায় জয়। রীতি জয়কে বলে, বাবা আমার জন্য কি এনেছো দাও। জয় রীতিকে কোল থেকে নামিয়ে একটা চকলেট বক্স হাতে দেয়। রীতি ওটা পেয়ে খুব খুশি হয়ে যায়। রীতি খুশি হয়ে তার মায়ের কাছে, মানে লিয়ার কাছে চলে যায়। তখন জয় রাসেল সাহেবের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেন। তারপর জয় তার মাকে নিয়ে রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে আবার নিচে নেমে যায়। নিচে নামার পরে জয়ের মা জয়কে বলে, বিয়ে করে ফেললি তাহলে? যাক, ভালো করেছিস। বৌমা তো দেখতে খুব ভালো। আচ্ছা, তো মেয়ের নাম কি রেখেছিস? মা, ওর নাম রীতি। এটা হলো লিয়াদের বাড়ি। লিয়া আমাকে পছন্দ করেছে প্রথমে, বাবাও এতে কিছু মনে করেনি, তাই আমাদের বিয়েটা হয়ে যেতে কারো কোনো জয় তার মাকে সোফায় বসিয়ে রীতিকে কোলে করে নিয়ে এসে জয়ের মায়ের পাশে বসে। তখন রীতি জয়ের মায়ের দিকে তাকিয়ে জয়কে বলে, বাবা এটা কি? আম্মু, এটা তোমার দাদুমণি হয়। যাও তোমার দাদুমণির সাথে গিয়ে কথা বলো। আমার কোল থেকে নামিয়ে দিলাম। রীতি তার দাদুর কোলে উঠে তার দাদুকে, দাদু তুমি এতদিন কোথায় ছিলে? আমাদের এখানে কেন আসো না গে? এখন এসে গেছি, আর যাব না তোমাকে ছেড়ে। তোমার সাথে এখন থেকে থাকবো, কেমন? ঠিক আছে দাদু, তুমি আমাকে প্রতিদিন গল্প শোনাবে তো? আমাকে আদর করবে তো? দাদু, সব করব। তোমাকে অনেক অনেক আদর করব, গল্প। এভাবে সবাই আরো কিছু সময় কথা বলে নেয়। রাতের বেলা খাবার টেবিলে বসে আছে সবাই, আর লিয়া সবাইকে খাবার পরিবেশন করে দিতেছে। সবার খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসে। রীতি তার দাদুর রুমে চলে গেছে, সে নাকি তার দাদুর কাছ থেকে গল্প শুনবে। জয় রুমে আসার কিছু সময় পর লিয়া রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর খাটে বসে জয়কে বলে, জানো, আজকে না আমি অনেক খুশি। আমার নতুন মা পেয়েছি। আমার কাছেও অনেক ভালো লাগছে মাকে আমার সাথে করে নিয়ে আসার জন্য। জয় লিয়ার পাশে বসে লিয়া জয়ের হাত ধরে কাঁধে মাথা রেখে। জয় একটু মুচকি হাসি দেয়। লিয়া জয়কে বলে, তুমি সত্যি অনেক ভালো। তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি। তারপর তারা আরো কিছু সময় ভালোবাসার কথা বলে শুয়ে পড়ে। লিয়া আজ জয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। জয়ও তাকে পরম যত্ন করে আগলে রেখেছে। পরের দিন সকালবেলা জয়ের ঘুম ভেঙে যায়। চেয়ে দেখে লিয়া এখনো ঘুমিয়ে আছে। জয় লিয়াকে সরিয়ে উঠতে চাইলে লিয়া জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে ঘরে জয়। কি হয়েছে? এমন করতেছো কেন? আরো একটু ঘুমাও। কতদিন পর তোমার বুকে একটু মাথা রাখার সুযোগ পেয়েছি। জয় লিয়ার কথা শুনে আর ওঠার চেষ্টা করে না। লিয়ার কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। তাই জয় লিয়ার মায়াবী মুখটা দেখতে লাগলো। আরো কিছু সময় লিয়া ঘুমায়, তারপর চোখ খুলে দেখে জয় তার দিকে তাকিয়ে আছে এক মনে। তখন লিয়া জয়কে বলে, কি দেখো এমন করে? আমার পাগলিটা কি দেখছি শুধু। তারা এমন
করে দুষ্টুমি করতে করতে শোয়া থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নেয়। তারপর লিয়া রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে যেয়ে দেখে জয়ের মা রান্না করতেছে আর কাজের লোক তাকে সাহায্য করতেছে। লিয়া অবাক হয়ে যায়। লিয়া কোনো কথা না বলে আস্তে আস্তে জয়ের মায়ের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর লিয়া জয়ের মাকে পিছন থেকে গলায় জড়িয়ে কি করতেছো মা? তুমি কেন রান্নাঘরে আসতে? আরে তুমি এভাবে কেউ আচমকা জড়িয়ে ধরে, আমি ভয় পেয়ে গেছিলাম তো। ঠিক আছে, আর করব না। আচ্ছা, তোমাকে কে বলেছে রান্নাঘরে আসতে? আমি আছি তো, আমি থাকতে আমার মা কেন কষ্ট করবে? ছেলেটা কত বছর হলো আমার হাতের রান্না খায় না, তাই ভাবলাম আজকে না হয় আমিই রান্না করি। আর সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, এসব কোনো ব্যাপার না। লিয়াও মুচকি হেসে আর কিছু বলে না। তারপর জয়ের মা আর লিয়া মিলে একসাথে রান্না করে আর তারা কথা বলতে থাকে। অন্যদিকে জয় রীতি যে ঘরে ঘুমিয়েছে ওখানে যে দেখে রীতি শুয়ে আছে। জয় রীতিকে খুব যত্ন করে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর জয় রীতিকে ফ্রেশ করিয়ে কোলে করে নিচে নেমে যায়। নিচে নামার পরে জয় লিয়াকে ডাক দেয়। লিয়া এসে জয়কে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জয় লিয়াকে বলে রীতিকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর রীতিকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসে। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। জয় তো তার মায়ের হাতের রান্না খেয়ে পুরো খুশি হয়ে গেছে। এত বছর পর মায়ের হাতের রান্না, সেই আগের মতোই স্বাদ আছে এই হাতে। কেটে যায় আরো একটি বছর। সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করে। সবার আনন্দের মনে হয় শেষ নেই। এর ভিতর জয়ের মা জয়কে অনেকবার বাড়ির কথা বলেছে, কিন্তু জয় প্রতিবার ওই চুপ করেছিল। একদিন জয় গিয়েছে তাদের সেনানিবাসে কার্যালয়ে, আর রাসেল সাহেব তার অফিসে গিয়েছে। তখন বাড়িতে জয়ের মা আর লিয়া। এমন সময় তাদের বাড়ির টেলিফোনে কল আসে। লিয়া কল ধরে, কিন্তু চিনতে পারেনি লিয়া কে কল দিয়েছে। তখন উপাস থেকে বলে, তুমি কে? আর এটা কি জয়ের বাড়ির নাম্বার না? হ্যাঁ, কিন্তু আপনি যে আর জয় তো এখন বাড়িতে নেই। আমি জয়ের চাচা বলতেছি। আচ্ছা, জয়ের মা আছে তো, একটু তার কাছে দেওয়া যাবে? লিয়া আর কথা না বাড়িয়ে জয়ের মাকে বলে, মা, জয়ের চাচা ফোন করেছে, আপনার সাথে কথা বল। জয়ের মা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরে হ্যালো, আমি জয়ের মা বলছি। ভাবি, আমি জয়ের চাচা। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? ভাবি, আমরা ভালো আছি, কিন্তু ভাই ভালো নেই। কি হয়েছে? আপনারা যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাই শরীর খারাপ ছিল। আজকে সকালে হঠাৎ করে আরো অসুস্থ হয়ে যায়, তাই এখন চাঁদপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলেন এসব? এখন কেমন আছে? ডাক্তার বলেছে আরো ভালোভাবে চিকিৎসা লাগবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে ঠিক মতো চিকিৎসা করতে থাকেন আপনারা, আমি দেখতেছি জয়কে বলে। এই বলে কল কেটে দেয় জয়ের মা আর নিশ্চিন্ত হয়ে বসে পড়ে। তখন লিয়া কি হলো মা, কার কি হয়? জয়ের বাবা অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে তো যে দেখে আসা দরকার, কি বলো তুমি? আমরা যে কি করব, জয় যাওয়া লাগবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি করতে পারবে? মা, আপনি বলেন কি করতে হবে, আমি করে দেবো। তুমি কি জয়কে রাজি করাতে পারবে তার বাবার কাছে যাওয়ার জন্য? জানো, ওরা সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত। তারা চায় জয় আবার তাদের মাঝে ফিরে যাওয়ার জন্য। ঠিক আছে মা, আমি রাতে জয়কে বুঝিয়ে বলবো, আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখেন। সেদিন রাতে জয় শুয়ে আছে আর রীতি পাশে ঘুমিয়ে আছে। তখন লিয়া এসে জয়ের বুকে শুয়ে জয়কে জড়িয়ে ধরে। জয় লিয়াকে তখন জিজ্ঞাসা করে, কি হলো, এভাবে এসে শুয়ে পড়লে কেন? আমার বরের বুকে আমি শুয়ে আছি, কোনো সমস্যা তোমার? না মহারানী, কোনো সমস্যা নেই। তুমি সারা জীবন এখানেই শুয়ে থাকলেও কোনো সমস্যা হবে না আমার। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তা বলে বোঝাতে পারবো। তুমি যদি
যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার কাছে একটা অনুরোধ করবো, রাখবে তো? করো। আমি রাখবো পাগলি, সব কথাই আমি রাখতে রাজি। আমি শুধু তোমাকে ছেড়ে যেতে পারবো না। আসলে তোমার বাবা খুব অসুস্থ, তাকে চাঁদপুর হসপিটালে নেওয়া হয়েছে। আমি চাই তুমি আগের সবকিছু ভুলে যে সবাইকে নিয়ে আবার বাঁচতে শেখো। কি বলছো তুমি? ওরা আমার সাথে কি করেছে তা তুমি খুব ভালো করেই জানো। তারপর তুমি কিভাবে এসব দেখো, মানুষ ভুল করে, তাই বলে কি তাদের মাফ করে দেওয়া যায় না? আর তারা তো তোমার কাছে মাপ চেয়ে নিয়েছে, তাহলে কি চাই? আমি এত কিছু শুনতে চাই না, তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো, এটাই চাই আমি। বুঝলাম। আচ্ছা, আমি ভেবে দেখবো নে, ওকে? চিন্তিত ভেবে দেখো, আর যাই দেখো, উত্তর কিন্তু সঠিক চাই আমি। মানুষ মাত্রই ভুল, আমাদের কাজ হচ্ছে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে সঠিক পথে আনা। ঠিক আছে পাগলি, আমি ভেবে দেখবো কেমন। এখন তুমি ঘুমাও, আমিও ঘুমাবো। লিয়ার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম। তারপর লিয়া জয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আর জয় ভাবতে থাকে কি করবে এখন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তা জয় নিজেও জানে না। সকালে জয়ের ঘুম ভেঙে যায়। জয় চেয়ে দেখে তার দুই কলিজা তাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে ঘুমাইতেছে। তাই জয় কিছু না বলে চুপ করে আছে। অনেকক্ষণ পর লিয়ার ঘুম ভেঙে যায়। লিয়া দেখে জয় চুপ করে আছে আর তাদেরকে দেখতেছে। তখন লিয়া জয়কে বলে, তুমি কখন উঠলে আর এভাবে তাকিয়ে আছো? আমার তো অনেক আগেই ঘুম ভেঙে গেছে, কিন্তু তোমার দুজনকে আমাকে যেভাবে জড়িয়ে ধরে রেখেছো, উঠে কেমনে বলো? এটা বলার সাথে সাথে লিয়া জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে পিক করে হেসে দেয়। আর লিয়া জয়কে বলে, ওরে আমার পাগল রে, তোমার খুব কষ্ট হয় আমাদের নিয়ে, তাই না? কি বলো তুমি? তোমরা হলে আমার কলিজার টুকরো। আমার বুকে এভাবেই সারা জীবন থাকবে। থাকলেও আমি কিছু মনে করব না। বুঝলাম পাগল। আচ্ছা, ওটা কি ভাবলে? অনেক ভেবে বুঝলাম যে আমার পাগলিটা যা বলেছে সবই ঠিক। যাও, রীতিকে জাগিয়ে তোলো আর মাকে বলো রেডি হতে। তুমিও রেডি হয়ে নিও, আর একসাথে চলো আগে নাস্তা করে নিই। আই লাভ ইউ। তুমি খুব ভালো। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। লিয়ার বাবাও যাবে সেখানে। সবাই রেডি হওয়ার পরে নিচে নেমে যায়। জয় ফোন করে হসপিটালের নাম জেনে নিয়েছে। তারপর গাড়ি বের করে জয় নিজে ড্রাইভিং সিটে বসে যায়। জয়ের পাশে রাসেল সাহেব বসেছে আর পিছনের সিটে আছে জয়ের মা, লিয়া আর রীতি। গাড়ি চলতেছে তার আপন গতিতে, আর গতির ভিতর চলতেছে সবার কথাবার্তা। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পরে তারা এসে পৌঁছে যায় চাঁদপুর শহরে। সেখানে থেকে হসপিটালে চলে যায়। বাহিরে জয়ের চাচা দাঁড়িয়েছিল জয়দের জন্য। তিনি জয়কে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তিনি কিছু বলার আগেই জয় বলে ওঠে, কেমন আছেন চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা চলেন ভিতরে যাওয়া যাক আগে। সেখানে গিয়ে সবার সাথে পরিচয় করে দিব তোমাদের। তারপর সবাই জয়ের চাচার সাথে ভেতরে যায়। সেখানে যাওয়ার পরে জয় দেখে সুমাইয়া, সোহান ও জয়ের চাচি দাঁড়িয়ে আছে একটা রুমের বাহিরে। আর ওই রুমেই জয়ের বাবা আছে। জয় দিয়ে সবার সাথে ওই রুমে ঢুকে যায়। তারপর তার বাবার সাথে কথা বলে। জয় তার বাবাকে বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। সেখানে তোমাকে চিকিৎসা করাবো আমি, ঠিক আছে? বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি বাবা হয়ে তোকে কখনো ভালোবাসিনি, বরং দিনের পর দিন তোকে কুটো কথা বলেছি। বাবা, সেই আগের কথা বাদ দাও তো। আমি চাই না আগের কথা করে এখন মনে করতে। তাই ওসব কথা বাদ দিয়ে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব, ঠিক আছে? আমরা নতুন করে বাঁচবো। ঠিক বলেছিস বাবা। আমি আগের সব কথা ভুলে তোকে বুকে নিতে চাই। সেখানে সবাই আরো কিছু সময় কথা বলে ডাক্তারকে ডেকে জয় তার বাবাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে। এতে ডাক্তারও আপত্তি করে না। তাই সেদিন ওই সব কিছু ঠিকঠাক করে জয় তার বাবাকে
ঢাকায় নিয়ে যায়। আর সোহান, সুমাইয়া, আব্দুল রাহন ও জয়ের চাচি তারা তাদের বাড়িতে চলে যায়। তারা পরের দিন সব কিছু গুছিয়ে ঢাকায় যাবে রাসেল সাহেবের বাসায়। জয় তার বাবাকে ঢাকায় নিয়ে বড় এক নামকরা হসপিটালে ভর্তি করায়। পরের দিন জয়ের ভাই আর চাচারা সবাই চলে আসে ঢাকায়। সবাই রীতিকে পেয়ে ভীষণ খুশি হয়। সুমাইয়া তো রীতিকে দেখেই আদর করতে থাকে। 1 মাস পর জয়ের বাবা এখন ভালো হয়ে গেছে আর তারা সবাই এখন একসাথে থাকবে। জয় ও তার মা বাবা, লিয়া সবাই মিলে নতুনভাবে জীবনযাপন শুরু করে। আর এখানেই গল্পটি সমাপ্তি হয়। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবা